বিকেল 5:30টার দিকে অফিস থেকে ফিরলাম। বাসার দরজার কলিং বেল চাপতেই ভেতর থেকে দীপা দরজা খুলে দিল। চুলে হালকা ভেজা ভাব, মনে হয় এখনই শাওয়ার নিয়ে বেরিয়েছে। আমি জুতা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বললাম, কি গো, চা বানিয়েছ? দীপা একটু হেসে বলল, তোমার চা তো রেডি আছে, কিন্তু আগে হাত মুখটা তো ধুয়ে নাও। আমি ব্যাগটা সোফায় রেখে ওয়াশরুমে গেলাম। বেরিয়ে দেখি টেবিলেই চা রাখা, সাথে কয়েকটা বিস্কুট। আমি বসতেই দীপা পাশে চেয়ারে এসে বসল। আজ তোমার অফিসে কাজ কেমন গেল? আগের মতোই, একই ফাইল, একই মিটিং, কিন্তু তোমার মুখ দেখলেই মনে হয় সব ঝামেলা শেষ। আজ হঠাৎ এই কথা? আমি চা তুলে এক চুমুক দিলাম, তারপর দীপার হাতটা টেনে নিজের হাতে নিলাম। কারণ তোমাকে দেখে আজ একটু বেশি ভালো লাগছে। দীপা হালকা রাগ দেখিয়ে হাত ছাড়াতে চাইল, কিন্তু ছাড়ালো না। খাওয়ার আগে হাত ধরা যাবে না। নিয়মটা নতুন করেছো নাকি? সে কিছু না বলে উঠে রান্নাঘরে চলে গেল। আমি চায়ের কাপ শেষ করে তার পেছনে গিয়ে দাঁড়ালাম। কি রান্না করছো? তোমার প্রিয় কালাভুনা, কিন্তু এখন একটু সরে দাঁড়াও, নইলে সব গুলিয়ে ফেলবো। আমি তার কোমরে হাত রেখে বললাম, গুলিয়ে ফেললেও সমস্যা নেই, আমি খেয়ে নেব। তোমার সমস্যা নেই, কিন্তু আমার আছে। আগে হাত ছাড়ো। আমি ধীরে ধীরে হাত ছাড়লাম, কিন্তু মাথা নিচু করে বললাম, ঠিক আছে, তবে খাওয়ার পর তোমার কাছে সময় চাইব। সে কিছু না বলে শুধু হাসলো, কিন্তু সেই হাসিটাই আমার দিনের সবচেয়ে ভালো মুহূর্ত হয়ে গেল। দীপা রান্না শেষ করে টেবিলে সব সাজিয়ে দিল। আমি তখনও সোফায় বসে মোবাইল দেখছিলাম। তুমি কি বসে বসে ফোনেই মরবে নাকি? আমি হাসতে হাসতে ফোন রেখে বললাম, তুমি এত সুন্দর করে ডিনার সাজাচ্ছ, আমি তো ভাবছিলাম ছবি তুলে রাখি। ছবি রেখে কি হবে? খাবার ঠান্ডা হয়ে যাবে। আমি উঠে টেবিলে গিয়ে চেয়ারে বসলাম। খাওয়ার সময় আমি ইচ্ছে করে একটু কম ভুনা নিলাম। এইটুকু নিলে তো তুমি কম পাবে। সমস্যা নেই, আমি তোমার প্লেট থেকেই নেব। আমার প্লেটের দিকে নজর দিবা না একদম। তোমার দিকেই তো সারাদিন তাকিয়ে থাকি, প্লেট কি আর আলাদা? খাওয়া শেষ হতে না হতেই আমি চেয়ার পিছিয়ে উঠে দীপার পেছনে দাঁড়ালাম। সে তখন প্লেট গোছাচ্ছিল। হঠাৎ আমি তার গালে হালকা টোকা দিলাম আঙ্গুল দিয়ে। এটা কি? সন্ধ্যার ট্যাক্স। ট্যাক্স এত সস্তা হয় নাকি? আমি ফিসফিস করে বললাম, আসল ট্যাক্স তো পরে নেব। সে আমাকে একবার তাকিয়ে দেখল, তারপর গ্লাস নিয়ে রান্নাঘরে ঢুকে গেল। আমি ঠিক করলাম আজ সন্ধ্যার বাকিটার সময় ওকে ছাড়ব না। দীপা রান্নাঘরে থালা বাসন ধুচ্ছিল। আমি ধীরে ধীরে পেছন থেকে গিয়ে তার দুপাশ দিয়ে হাত বাড়িয়ে কল বন্ধ করে দিলাম। এটা কি হলো? বাসন পরে ধোয়া যাবে, আগে আমার বাকি ট্যাক্সগুলো নিতে হবে। তুমি না একদম বাচ্চাদের মতো আচরণ করো। তাহলে তুমি আমার অভিভাবক, তাই না? আগে হাত ছাড়ো, আমি ভিজে আছি। আমিও তো ভিজতে রাজি আছি। তোমার অফিসের ক্লান্তি কই গেল? তোমার কাছে এলেই সব ক্লান্তি ছুটি নিয়ে চলে যায়। আমি ধীরে ধীরে তার মুখের পাশের ভেজা চুল সরিয়ে দিলাম। সে এবার আর কিছু বলল না, শুধু আমার দিকে তাকালো। আমি হালকা করে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিলাম। এটাই বাকি ট্যাক্স? না, এটা শুধু অ্যাডভান্স পেমেন্ট। সন্ধ্যার বাকি সময়টা আমরা দুজনেই লিভিং রুমের সোফায় বসে চুপচাপ একে অপরের কাছে থাকলাম। টিভির আওয়াজ পেছনে চলছিল, কিন্তু আসল গল্পটা হচ্ছিল আমাদের মাঝেই। তুমি কি শুধু আমার দিকে তাকিয়ে থাকবা নাকি কিছু বলবেও? বলার কি আছে, আমি তো ভাবছি আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। এসব বলে লাভ নেই, সরো, আমি টিভি দেখব। ঠিক আছে, তুমি টিভি দেখো, আমি তোমাকে দেখব। দীপা একটু বিরক্তি দেখিয়ে চ্যানেল বদল করলো। আমি কাছে গিয়ে ধীরে ধীরে তার মাথাটা নিজের কাঁধে টেনে নিলাম। প্রথমে সে সরাতে চাইল, কিন্তু তারপর
চুপ করে বসে রইল। তুমি আজ কিছুটা চুপচাপ মনে হচ্ছে। না, তেমন কিছু না, মনে হয় কাজের চাপে তুমি ক্লান্ত, তাই আমিও চুপ হয়ে গেছি। তাহলে একটা কাজ করি, আজ কথা কম, কাছে বেশি থাকি। সে চোখ তুলে আমার দিকে তাকালো। আমি হাত বাড়িয়ে তার আঙ্গুল ধরলাম। কিছুক্ষণ আমরা এভাবেই বসেছিলাম। তারপর দীপা উঠে দাঁড়িয়ে বলল, চলো এবার ঘুমোতে যাই। ঘরে ঢুকে দীপা আলমারি থেকে নাইট ড্রেস বের করে ওয়াশরুমে চলে গেল। আমি বিছানায় শুয়ে ফোনে কিছু দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সে এসে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু আমার দিক ঘুরে না, পেছন দিয়ে শুয়ে রইল। আমি ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলাম। তুমি কি আজ আমার দিকে তাকিয়েই ঘুমাবে না? এখন তো শুয়ে পড়েছি, পরে ওপাস হব। আগের ট্যাক্সটা বাকি আছে, মনে করে দিচ্ছি। দীপা ঘুরে আমার দিকে মুখ করল। আমি তার চুলের গন্ধ টেনে নিলাম। তারপর গালে হাত রেখে বললাম, আজ সারাদিন বাইরে ছিলাম, এখন তোমাকে ছাড়া ঘুম আসবে না। তোমার এইসব কথা শোনার জন্যেই হয়তো অপেক্ষা করি, কিন্তু বেশি বাড়াবাড়ি করো না। চেষ্টা করব, যদিও গ্যারান্টি দিতে পারবো না। আমি ধীরে ধীরে তার কপালে চুমু খেলাম। তারপর ঠোঁটের খুব কাছাকাছি এসে থামলাম। সে চোখ বন্ধ করল। আমি আর দেরি করলাম না, চুমুটা নিয়ে নিলাম। ছোট্ট কিন্তু গভীর। তারপর ওর হাত নিজের হাতে জড়িয়ে নিলাম। ঘরের আলো নিভে গেল, শুধু বাইরে থেকে হালকা আলো এসে পড়ছিল। আজকে তোমাকে সারাদিন মিস করেছি। সত্যি নাকি শুধু এখন বলছো? না, অফিসে মিটিং চলার সময় মনে হচ্ছিল তুমি যদি সামনে থাকতে। সামনে থাকলে? তাহলে মিটিং শেষ হওয়ার আগেই অফিস ছেড়ে দিতাম। তোমার এসব কথা শুনে মনে হয় তুমি বিয়ে করেছো শুধু এসব বলার জন্য। ভুল, বিয়ে করেছি এসব করার জন্য। সে ভান করে রাগ দেখালো। তুমি কি সিরিয়াস? সিরিয়াসের থেকেও বেশি। তুমি এখন এত কাছে আছো, আমি সিরিয়াস না হয়ে পারি? আমি তার মুখের কাছে মুখ নিয়ে এলাম। সে হালকা কাপা গলায় বলল, তুমি কিন্তু আমার হার্টবিট বাড়িয়ে দিচ্ছ। আমি তো সেটাই চাই, তুমি আমার জন্য নার্ভাস হও। আমি ধীরে ধীরে তার গাল থেকে চুল সরিয়ে দিলাম। সে চোখ নামিয়ে ফেলল। ঘুমাবে নাকি আমি যা ভাবছি তা হতে দেবে? আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু আগে লাইট নিভিয়ে দাও। লাইট নিভিয়ে আমি আবার তার পাশে এলাম। এবার সে নিজেই আমার কাঁধে মাথা রাখল। জানো দীপা, তোমার এই গন্ধটা আমাকে পাগল করে দেয়। আর তোমার এই কথাগুলো আমার সব রাগ গলিয়ে দেয়। আমরা কিছুক্ষণ শুধু চুপচাপ একে অপরের শ্বাসের শব্দ শুনছিলাম। তারপর আমি হালকা করে তার ঠোঁটে চুমু খেলাম। সে প্রতিক্রিয়ায় আমার হাত শক্ত করে ধরল। অ্যালার্ম বেজে উঠল, সকাল 8:30। আমি ঘুমের মধ্যে হাত বাড়িয়ে মোবাইলটা বন্ধ করলাম। পাশে তাকিয়ে দেখি দীপা এখনও গভীর ঘুমে, চুল এলোমেলো হয়ে গাল ঢেকে রেখেছে। আমি ধীরে ধীরে তার চুল সরিয়ে দিলাম। এই ওঠো না, অফিসে যেতে হবে তো। সে আধো ঘুমে চোখ মেলে বলল, 5 মিনিট, শুধু 5 মিনিট পরে উঠবো। তুমি জানো তো এই 5 মিনিট মানে আধা ঘন্টা। সে চোখ বন্ধ রেখেই মুচকি হাসল। তুমি না একদম সকাল সকাল ঝগড়া শুরু করো। ঝগড়া না, আমি চাই তোমাকে আজকেও সুন্দর লাগুক। হ্যাঁ, সুন্দর লাগতে হলে আগে ঘুম শেষ করতে হবে। আমি ওর গালে হালকা চাপ দিলাম আঙ্গুল দিয়ে। রাতে এত ক্লান্ত হলে সকালে ঘুম ভাঙে না বুঝি? সে চোখ খুলে তাকিয়ে বলল, এর জন্য তুমি দায়ী। আমি খুশি দায়ী হতে। ঠিক আছে, তুমি যেহেতু দায়ী তাহলে আজ নাস্তা তুমি বানাবে। তুমি জানো আমি শুধু ব্রেড অমলেট বানাতে পারি। তাহলে আজ ব্রেড অমলেটই হবে। আমি রান্নাঘরে ঢুকে কিছুটা কাজ শুরু করলাম। দীপা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দরজায় দাঁড়িয়ে দেখছিল। তুমি কি সত্যি রান্না করছো নাকি শুধু অ্যাক্টিং করছো? তোমার জন্য করলে সেটাও রোমান্টিক হয়ে যায়।
সে হেসে আমার কাছে এসে হাত থেকে স্প্যাচুলা নিয়ে নিল। থাক, তুমি শুধু দেখে শিখো। আমি শিখতে চাই না, আমি চাই তুমি করো। আমি শুধু তোমাকে দেখি। নাস্তা শেষ হওয়ার পর আমরা দুজন টেবিলে বসলাম। খাওয়ার সময় দীপা হঠাৎ বলল, জানো, গত রাতের মতো প্রতিদিন হলে মন্দ হয় না। আমি চোখ টিপে বললাম, তাহলে অফিস ছেড়ে দিই নাকি? আচ্ছা, তাহলে খরচ চালাবে কিভাবে? তোমার হাসি দিয়েই চালাবো। তোমার এই কথাগুলোই আমাকে নষ্ট করে দিচ্ছে। তোমাকে নষ্ট করতে পারলে আমি গর্বিত হব। আমরা নাস্তা শেষ করলাম, কিন্তু টেবিল থেকে উঠতে উঠতে একবার হাত ছুঁয়ে দিলাম। সে কিছু না বলে শুধু হাসলো, আর সেই হাসিটাই আমার পুরো দিনের এনার্জি হয়ে গেল। আমি অফিসের জন্য রেডি হয়ে ব্যাগ কাঁধে নিলাম। দীপা তখন রান্নাঘরে দাঁড়িয়ে নাস্তার থালা গোছাচ্ছে। আমি যাচ্ছি। সে এসে দরজার কাছে দাঁড়ালো। ফেরার সময় যেন বাজার করে আসো, ডিম আর শাক লাগবে। ঠিক আছে, তবে বাজারের বিল ট্যাক্স আকারে নিব। তুমি না একদম সকাল সকালে সব চাও, লেট হয়ে যাবে। বের হওয়ার সময় সে হালকা করে আমার হাত ধরল। সাবধানে যেও। তুমি না বললেও সাবধান হব, কারণ জানি তোমার কাছে ফিরতে হবে। সকাল 10:45, অফিসে ফাইল নিয়ে ব্যস্ত। হঠাৎ ফোন ভাইব্রেট করলো। দীপা কল দিয়েছে। হ্যালো, কি খবর? আর খবর, তোমার ছাড়া বাসা একদম চুপচাপ লাগছে। তুমি রান্না শুরু করেছো? হ্যাঁ, ডাল চাপিয়ে দিয়েছি। ভাবছিলাম যদি তুমি এখন এখানে থাকতে তাহলে চা বানিয়ে তোমাকে দিতাম। আর আমি তোমার পাশ থেকে উঠতাম না। তুমি কি অফিসে এসব কথা বলছো? হ্যাঁ, এখন অফিসের সব স্ট্রেস চলে গেছে। তোমার জন্য রান্না করাই আমার সবচেয়ে বড় কাজ মনে হয়। আর তোমার রান্না খাওয়া আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। দুপুর 1:30 বাজে। আমি আবার কল করলাম। কি করছো? ভাত হয়ে গেছে, এখন মাছ ভাজছি। এত সুগন্ধ আসছে যে মনে হচ্ছে এখনই অফিস ছেড়ে চলে আসি। তোমার অফিসের বস যদি জানে, আমি দায় নেব না। দায় নিতে হবে না, আমি নেব। এর বদলে তুমি শুধু ট্যাক্স দিয়ে দিও। কল রাখবে? এখন রান্না শেষ না করলে তুমি খাবে কি? খাওয়ার চেয়ে তোমার কাছে আসাই আমার আসল ক্ষুধা। আচ্ছা হয়েছে, এবার রাখো। অফিস শেষ করেই বাজারে পথে হাঁটলাম। হঠাৎ রাস্তার পাশে শাড়ির দোকান চোখে পড়ল। মনে পড়ল দীপা একদিন বলেছিল নীল রং আমার ত্বকে ভালো লাগে। দোকানে ঢুকে নরম সিল্কের একটা হালকা নীল শাড়ি পছন্দ করলাম। মনে হচ্ছিল ওর গায়ের রঙের সাথে একদম মানিয়ে যাবে। বের হয়ে রাস্তার মোড়ে ফুলের দোকানে গেলাম। একগুচ্ছ লাল গোলাপ নিলাম। অতিরিক্ত সাজানো না, একদম সাদাসিধে কিন্তু সুন্দর। গোলাপের গন্ধে পুরো রাস্তা যেন অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল যত দ্রুত সম্ভব বাসায় ফিরি। দরজায় কলিং বেল চাপতেই দীপা দরজা খুলে দিল। হাতে বাজারের ব্যাগ দেখে বলল, ডিম আর শাক কিনেছো? হ্যাঁ, কিন্তু শুধু ডিম আর শাক নয়। মানে? আমি ব্যাগের ভেতর থেকে প্রথমে গোলাপের গুচ্ছটা বের করলাম। এগুলো তোমার জন্য। দীপা অবাক হয়ে তাকালো, তারপর ধীরে ফুলগুলো হাতে নিল। আজ এগুলা কেন? কারণ তুমি আমার কাছে প্রতিদিন এত সুন্দর, কিন্তু আমি প্রতিদিন বলতে পারি না। এরপর শাড়ি বের করলাম। এটা পরে দেখো, আমি নিশ্চিত তোমাকে একদম পরীর মতো লাগবে। দীপা শাড়িটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর মৃদু স্বরে বলল, তুমি না মাঝে মাঝে এমন করো, কিছু বলতে গিয়েও বলতে পারি না। আমি তো ঠিক তাই চাই, যাতে তুমি শুধু অনুভব করো, কিছু না বলেও। ডিনারের আগে দীপা শাড়ি পরে এলো। আমি সোফায় বসেছিলাম, কিন্তু ওকে দেখে দাঁড়িয়ে গেলাম। আমি কি বলেছিলাম? তোমাকে পরীর মতো লাগবে। ভুল বলিনি, তাই না? দীপা হালকা লজ্জা পেয়ে বলল, বেশি বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করছি না,
তোমাকে দেখে আমার মাথা কাজ করছে না। আমি কাছে গিয়ে তার হাতে ধরা গোলাপের গন্ধ নিলাম। তারপর ধীরে ধীরে হাতটা নিজের হাতে নিলাম। আজকের ট্যাক্স অনেক বড় হবে। ফুল আর শাড়ি এনেছো কি শুধু ট্যাক্সের জন্য? না, এগুলো তোমার হাসি কেনার জন্য, আর হাসিটা আমার ট্যাক্সের অংশ। সে কিছু বলল না, শুধু মুচকি হাসল। ডিনার শেষ করে টেবিল গুছিয়ে দিচ্ছিল দীপা। আমি তখন রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে ওকে দেখছিলাম। নীল শাড়িটা পরে ওকে যেন অন্যরকম লাগছিল। চুলে হালকা খোলা ভাঁজ। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আজ তোমাকে ছাড়তে মন চাইছে না, তাই দূরে গিয়ে বসতেও পারছি না। আচ্ছা, ফুল শাড়ি কিনে দিয়ে তোমার রোম্যান্স বেড়ে গেছে মনে হচ্ছে। রোমান্স সবসময় থাকে, শুধু সুযোগ পেলেই বেড়ে ওঠে। দীপা শাড়ি ঠিক করে রুমে ঢুকলো। আমি পেছন পেছন। দরজা বন্ধ করতেই ঘরটা একটু অন্ধকার হয়ে গেল। শুধু জানালা দিয়ে হালকা আলো ঢুকছিল। আমি পিছন থেকে এসে তার কাঁধে হাত রাখলাম। জানো, এই নীল শাড়িটা আমি শুধু তোমার জন্যই দেখেছিলাম, কিন্তু এখন তোমাকে দেখে মনে হচ্ছে শাড়িটাই ভাগ্যবান যে তোমার গায়ে এসেছে। তুমি না কথায় কথায় আমাকে হার মানিয়ে দাও। হার মানানো আমার উদ্দেশ্য না, তোমাকে নিজের করে রাখা আমার উদ্দেশ্য। আমি ধীরে ধীরে তার চুলের গন্ধ নিলাম, গলায় ঠোঁট ছুঁয়ে দিলাম। সে সামান্য কেঁপে উঠল, কিন্তু সরল না। তুমি জানো, সারাদিন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি। আমিও তাই তো, রান্না করতে করতেও ভাবছিলাম তোমার কথা। সে ধীরে আমার দিকে মুখ ঘুরিয়ে দিল। আমি তার চোখের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলগুলো তার আঙ্গুলে জড়িয়ে নিলাম। আজকের ট্যাক্স মনে হয় কালেক্ট করতে অনেক দেরি হয়ে যাবে। তাহলে নাও, তবে মনে রেখো সুদও দিতে হবে। আমি আর দেরি করলাম না। ধীরে ধীরে তার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিলাম। প্রথমে নরম, তারপর ধীরে ধীরে গভীর হলো চুমুটা। দুজন বিছানায় পাশাপাশি শুয়ে আছে। আলো নিভে গেছে, শুধু জানালা দিয়ে চাঁদের হালকা আলো পড়ছে। আমি দীপার হাত ধরে আঙ্গুলে খেলছিলাম। দীপা ধীরে বলল, একটা কথা বলবো, রাগ করো না যেন। আমি কবে তোমার কথায় রাগ করেছি? বলো, কি বলতে চাও? সারাদিন বাসায় একা থাকতে খুব ফাঁকা লাগে। তোমার জন্য রান্না করি, টিভি দেখি, বই পড়ি, কিন্তু কেউ নেই যার সাথে কথা বলবো। আমি তো বিকেলে ফিরি, তখন তো তোমার সাথে কথা হয়। হ্যাঁ, কিন্তু বাকিটার সময় মনে হয় বাসাটা খুব চুপচাপ। আমি তার গালে হাত রেখে বললাম, তুমি কি বলতে চাইছো? ক্লিয়ারলি বলো। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি ভাবছিলাম যদি আমাদের একটা বাচ্চা থাকতো তাহলে হয়তো একা লাগতো না। আমি একটু চুপ করে রইলাম। তারপর মুচকি হেসে বললাম, তুমি কি নিশ্চিত? জানো তো, বাচ্চা মানে শুধু খেলা আর হাসি না, অনেক দায়িত্বও আছে। জানি, কিন্তু আমি প্রস্তুত, আর তোমার সাথে থাকলে কোনো দায়িত্বই কঠিন মনে হবে না। আমি তার হাত শক্ত করে ধরলাম। আমিও চাই, তবে চাই তুমি যেন পুরোপুরি খুশি থাকো। শুধু একাকিত্বের জন্য নয়, আমাদের ভালোবাসার জন্য বাচ্চা আসুক। আমি তো চাই তোমারই মতো দেখতে একটা ছোট্ট আদনান সারাদিন ঘুরে বেড়াবে আর হাসবে। আমি চাই ও তোমার মতো হোক, শান্ত, কিন্তু একবার হাসলে পুরো ঘর আলোকিত হয়ে যাক। দীপা হেসে আমার বুকে মুখ লুকিয়ে ফেলল। আমরা আবার একে অপরকে জড়িয়ে ধরলাম, কিন্তু এবার আলাদা এক উষ্ণতা ছিল, ভালোবাসা আর নতুন স্বপ্নের মিশ্রণ। কিছু মাস পর দীপা সারাদিন বাসায় একা ছিল। আমি অফিস থেকে ফিরতেই দেখলাম সে সোফায় বসে চা খাচ্ছে, চোখে কিছুটা উচ্ছ্বাস, সাথে সামান্য নার্ভাস। কি খবর? আজ সারাদিন কি করছিলে? খাবার বানাচ্ছিলাম, টিভি দেখছিলাম, আর একটু অপেক্ষা করছিলাম। আমি তার দিকে এগিয়ে গিয়ে চেয়ারে বসলাম। অপেক্ষা কিসের জন্য? তোমার জন্য। আমি ধীরে তার হাত ধরলাম। ঠিক আছে, এখন বলো, কিসের এত অপেক্ষা? দীপা নীরব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হঠাৎ মুখের দিকে তাকিয়ে বলল,
আমরা আমরা মা বাবা হতে যাচ্ছি। আমার চোখ বড় হয়ে গেল। প্রথমে কিছুই বললাম না, শুধু তার হাতে হাত রেখে বসে রইলাম। সত্যি বলছো? হ্যাঁ, টেস্ট করেছি। ভেবেছিলাম এখন বলবো না, কিন্তু আমার আর ধৈর্য নেই। আমি ধীরে ধীরে তার গলায় হাত রাখলাম, মাথা তার কাঁধে ঠেকিয়ে বললাম, জানো আমি কতদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। আমিও সারাদিন ভাবতাম তুমি যদি জানো তোমার মুখে কেমন হাসি হবে। দীপা হেসে আমার হাত আরও শক্ত করে ধরল। তুমি জানো, সারাদিন যখন একা থাকি মনে হতো কিছু খুঁজে পাওয়া দরকার। আজ বুঝেছি আমাদের একসাথে এই নতুন জীবনটাই দরকার। তাহলে আজ থেকে তুমি আর আমি শুধু স্বামী স্ত্রী না, আমরা ধীরে ধীরে বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, তবে মনে রেখো সারাদিন অফিসে থাকলেও সবসময় আমার খোঁজ নেবে। অবশ্যই, প্রতিদিন ফোনে, আর আসলেই কাজ থেকে। আর রাত্রে এই ঘরটা শুধু আমাদের জন্য। ঠিক তাই। আর আজ রাতটা তোমার জন্য হবে সবচেয়ে আরামদায়ক আর স্পেশাল। আমরা দুজনে বিছানায় একে অপরের দিকে মুখ করে শুয়ে রইলাম, হাতের উষ্ণতা শরীরের কাছাকাছি থাকা আর নতুন জীবনের জন্য উদ্দীপনা, সব মিলিয়ে ঘরটা যেন আলোকিত। তুমি কি জানো এই ছোট্ট জীবনের জন্য আমরা কতটা উত্তেজিত? জানি, আমিও প্রতিদিন ভাবি ও যখন আমাদের মাঝে থাকবে আমাদের জীবন কতটা সুন্দর হবে। তবে এখন তুমি আমাকে শুধু জড়িয়ে ধরো, বাকিটা আমরা ধীরে ধীরে দেখব। ঠিক আছে। আর আমি চাই এই ঘরটা শুধু আমাদের ভালোবাসার জায়গা হয়ে থাকুক। আমরা দুজন একে অপরকে আঁকড়ে ধরে শুয়ে রইলাম। কথার প্রয়োজন ছিল না, শুধু শরীরের উষ্ণতা, হাতে ছোঁয়া এবং একে অপরের শ্বাসের সঙ্গেই আমাদের নতুন জীবনের শুরু। কেটে গেল কিছু মাস। সকাল 7টা, আমি অফিসের জন্য প্রস্তুত হচ্ছিলাম। দীপা রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিল। সে আজ একটু উদাস, কিন্তু চোখে হাসি এখনো ছিল। কি ভাবছ? কিছু না, শুধু ভাবছিলাম ও আসতে কতটা সময় লাগবে। ও হ্যাঁ, আমাদের ছোট্ট বাবুজি আসবে। তুমি জানো আমি এখন একটু নার্ভাসও বটে। নার্ভাস কেন? আমরা তো একসাথে আছি, আর তুমি সবসময়ে সব কিছু সুন্দরভাবে সামলাতে জানো। আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। কেটে গেল আরও কিছু মাস। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিন এলো আমাদের জীবনে। দীপাকে নিয়ে হাসপাতাল থেকে ফিরেছে, আমার কোলে আমাদের একমাত্র আদরের সন্তান। দেখো, এখন আমরা পুরো পরিবার একসাথে। আমরা একসাথে ওকে বড় করব, সব কিছু শেখাবো, আর সারাদিনের ফাঁকা অনুভূতি থাকবে না। আমি ধীরে ধীরে দীপার গলায় হাত দিয়ে বললাম, আর সারা জীবন আমরা একে অপরকে জড়িয়ে রাখবো। হ্যাঁ। সেই রাত আমরা তিনজন, আমি, দীপা আর আমাদের ছোট্ট সন্তান, একই ঘরে একে অপরকে আঁকড়ে ধরে শুয়ে আছি। আলো নিভে গেছে, শুধু জানালা দিয়ে হালকা আলো ঢুকছে। কথা তেমন নেই, শুধুই হাতের উষ্ণতা, শ্বাসের শব্দ আর নতুন জীবনের আনন্দ। দিনগুলো ভরা ভালোবাসা, ছোট খুনসুটি, রান্না, ফোনে মজা আর একে অপরের পাশে থাকা দিয়ে কাটে। প্রতিটি সকাল নতুন আশা নিয়ে আসে, প্রতিটি রাত ঘনিষ্ঠতা আর শান্তি দিয়ে ভরে। এভাবেই আমার আর দীপার রোমান্টিক জীবন চলে। গল্প এখানেই সুন্দরভাবে শেষ হয়, যেন প্রতিদিনের ছোট ছোট মুহূর্তই সবচেয়ে বড় আনন্দের উৎস। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এই পর্যন্তই ছিল। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।